আওয়ামী লীগ গেল 17 বছরে তারা হাওয়া ভবনকে একটা সমালোচনার জায়গা হিসেবে এটাকে তৈরি করেছিলেন। আসলে হাওয়া ভবনটা কি ছিল, এটা আসলে কি কাজ? ডক্টর জুবাইদা রহমান কিন্তু হৃদরোগে করণীয় কি এর জন্য একটা ছোট একটা পুস্তিকা কিন্তু উনি নিজে লিখেছেন, এটা অনেকের জানা নেই। এবং সেই পুস্তিকাটা বিনামূল্যে এই হাসপাতালের রোগীদের মধ্যে কিন্তু বিতরণ করা হয়। এটা তারেক রহমান একটা এতিমখানা পরিচালনা করেন, আমরা কিন্তু আপনার মুখ থেকে শুনলাম। একজনের প্রত্যাগমন করতে হয় যেরকম সবার লোকচক্ষুর অন্তরালে C-130 কার্গো বিমানের অসম্মানজনক আকাশযাত্রায় তার বিপরীতে একটা প্রতিষ্ঠিত দেশ কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স, বেগম খালেদা জিয়া, তিনি দেশের প্রধানমন্ত্রীও নন, দেশের মন্ত্রীও নন, তাকে বহনের জন্য যখন পাঠান। অন্য তারেক রহমানকে একটু আবিষ্কারের চিন্তা করি, সেটা আসলে কি বলবো, আপনি তো খুব কাছে থেকে দেখছেন একজন তারেক রহমানকে। মানে আমরা সবাই যেরকম দেখি ওরকমই আমি কতগুলো জিনিস বাইরে অ্যানালিসিস করার চেষ্টা করি। যেমন কখনো যখন আমরা নিজেরা যখন ছোট পরিসরে যখন কথা বলি, তখন হয়তো বলি যে আপনি ফিরে এলে আমাদের সাথে অন্য সহকর্মীরা যারা আছেন তারা বলে যে আমরা একসাথে একদিন খাবো বসে। একটা এরকম মানে পরিমণ্ডলের কথা হতেই পারে যখন আমরা কাছাকাছি থাকি। তো সেখানে অনেকে বলে যে আমি এটা রান্না করতে পারি, আমি এটা রান্না করতে পারি, বলে যে আপনি আসলে আমরা আপনাকে কই মাছ রান্না করে খাওয়াবো, কেউ যদি বলে যে আপনাকে সর্ষে ইলিশ খাওয়াবো, এরকম। তো উনি বলেন যে আমি তো খাওয়ার ব্যাপারে খুব বেশি ভোজন রসিক, এটা তো বলতে পারবো না, 1 নম্বর, আর 2 নম্বর আমি তো কোনো রান্না জানি না। উনি তখন অকপটে বলেন যে আপনারা থালা বাসন যেগুলো এটো করবেন ওটা আমি পরিষ্কার করে দেবো, কারণ এই কাজটা আমি খুব ভালো পারি এবং এই কাজটা আমি এখানে বেশ ভালোভাবে করছি আর কি। তো সুতরাং একজন, যেটা বলছিলাম আমি শুরুতে, যে সাধারণের মধ্যে একটা অসাধারণ মানুষ, অসাধারণের মধ্যে সাধারণ মানুষ যেভাবে বলেন, এর মধ্য দিয়ে একটা মেসেজ দিয়ে দিলেন যে আমি আমার কাজগুলো আমি নিজেই করি। হ্যাঁ সেটাই, এবং এটার ক্ষেত্রে তার কোনো অস্বস্তি নেই। এবং এটা হয়তো বলতে উনি, আমি জানি যেটা আমি যদি বলে ফেলেতেন উনি খুব স্বচ্ছন্দ বোধ করবেন না, সেটা হচ্ছে যে এর মধ্যে দিয়েও কিন্তু উনি খুবই বিনয়ের সাথে হয়তো সামান্য বলেন যে আমাকে যদি, যেগুলো আপনারা জানেন যে উনি অনলাইন ভার্চুয়ালি সংযুক্ত থেকে অনেক সভা করতে হয় তাকে, হয়তো সভা লম্বা হলে যে জিনিসটা আপনি খেয়াল করে দেখবেন যে অসম্ভব ধৈর্য রয়েছে তার। হ্যাঁ, আপনারা দেখেছেন যে বর্ধিত সভা হয়েছে কিছুদিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ ভবনের এলডি হলের সামনের মাঠে, সেখানে তিনি সকালবেলা সংযুক্ত হয়েছেন। তার আগের রাতে উনি মিটিং করেছেন অনেক রাত পর্যন্ত, সেই সকাল থেকে সংযুক্ত হয়ে মিটিংয়ের শেষ মুহূর্ত পর্যন্ত সংযুক্ত অবস্থায় ছিলেন। মানে শুধুমাত্র যখন আমাদের বিরতি হয়েছে সেই সময় হয়তো উনি নিজের জন্য বিরতিটা নিয়েছেন, এবং তার জন্য যে তার যে নামাজটা সেই সময়ের জন্য ছিল বাকি, সেটা উনি আদায় করেছেন। সেটা মিটিংয়ের মধ্যে উনি করেন আর কি। ওই কিছুক্ষণের জন্য হয়তো বিরতি দিয়ে উনি হয়তো খাবারের যৎসামান্য যেটা, অথবা খাবারের বাটিটা কখনো তার কম্পিউটার টেবিলের উপরে রেখে তিনি সেই মিটিংয়ের সাথে অংশগ্রহণও করেন, অন্য বক্তাদের কথা শোনেন ধৈর্যের সাথে, এবং নিজের ওই সামান্য খাওয়াটুকুর মধ্যে সেরে নেন, বা যদি নামাজ বাকি থাকে তাহলে সেটি উনি ওর মধ্যে সম্পন্ন করে ফেলেন। তবে আমার কাছে লক্ষণীয় যেটা, সেটা অসম্ভব ধৈর্যশীল শ্রোতা তিনি, এবং ঘন্টার পর ঘন্টা এক নাগারে সবাই বলে যখন, তখন উনি সবার কথা শোনেন। শুধু এটা কিন্তু শোনার মতো শোনা না, যে আমরা অনেক সময় বলি না যে এখান দিয়ে শুনে ওখান থেকে বের করে দিলাম। উনি প্রত্যেকের কথাগুলোকে নোট ডাউন করেন, এবং গুরুত্বপূর্ণ কথা যেটা আছে উনি যখন বক্তব্য দেন তখন সেই কথাটিকে রেফার করেন, যে আমার অমুক ভাই এই কথাটি বলেছিলেন, বা অমুক বোন এই কথাটি তুলেছিলেন, আমি প্রশ্নের উত্তরতে এই কথাটা এই জায়গায় বলতে চাই। এমনকি কখনো যদি কোনো উপস্থাপক যদি ক্রমের ভুল করে, যে এইবারে অমুকের কথা বলার কথা, উনি বলছেন না না না, তোমরা কিন্তু বলেছো তো অমুকের কথা বলার কথা ছিল, তুমি তাকে ভুল করে এটা বলছো কেন। ফলে এই জায়গায় তার প্রেজেন্স অফ মাইন্ড, যে সতর্কতা যেটা আছে, সেটা দিয়ে এটা প্রমাণ হয় যে উনি নেহায়তই শুধু সংযুক্ত নেই, আন্তরিকভাবে সংযুক্ত আছেন, এবং প্রত্যেকটা নেতাকর্মীর প্রত্যেকটা কথা উনি শোনেন। এর বাইরে দিয়ে অনেকে বলতে পারেন যে গত 17 বছরে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের অঙ্গ এবং সহযোগী সংগঠনের যত নেতাকর্মী আছে তাদের কারোর সাথে তার টেলিফোনে কথা হয়নি, এরকম বোধহয় কেউ বলতে পারবে না। উনি শুধু কথাগুলো বলেন, নাম দাম মনে রাখেন তাদেরকে, এবং তার পরিবারের সদস্যদের কেউ যদি 2 বছর আগে যদি ক্লাস 6-এ থাকে আর 2 বছর পর যে ক্লাস 8-এ উঠেছে, সেটা উনি কিন্তু রেফার করে বলতে পারেন যে তোমার মেয়েটা তো এবার তো ক্লাস 8-এ পড়ার কথা। তো ওই লোকটা হতচকিত হয়ে যায়। তার পাশে কতগুলো কাজ আছে যেগুলো কিন্তু উনি কখনো প্রকাশ্যে বলেন না আর কি। যেমন
হঠাৎ করে কোনো একটা প্রাসঙ্গিকতা যদি ওঠে কোনো একটা বিষয় নিয়ে, তখন উনি বলবেন যে আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারে বিশেষজ্ঞকে তাকে যদি আমার সাথে একটু সংযুক্ত করে দেন, আমি তার সাথে একটু কথা বলতে চাই। কিছুদিন আগের ছোট্ট একটা উদাহরণ দিতে পারি যে বাংলাদেশের এই যানজট, ঢাকা শহরের যানজট এবং সাধারণ মানুষের গণপরিবহন নিয়ে যে ভোগান্তিটা হচ্ছে, এই ভোগান্তিটার ক্ষেত্রে উনি বলছিলেন যে আচ্ছা এরকম এক্সপার্ট কে আছে যে যার সাথে আমি এই ব্যাপারে কথা বলতে পারি। তো একজনকে আমরা খুঁজে দিয়েছিলাম তাকে, আমাদের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্টের সাথে জড়িত একজন অধ্যাপক শামসুল হক সাহেব, নাম বলেই ফেলি। তিনি কিন্তু তাকে যতগুলো পরামর্শ দিয়েছেন সমস্তগুলো উনি মনোযোগের সাথে শুনেছেন এবং বলেছেন যে যদি আমাদের রাষ্ট্র পরিচালনার যদি সুযোগ কখনো আসে তাহলে এগুলো তিনি বাস্তবায়নের চেষ্টা করবেন। তো ফলে এরকমভাবে তার মানে অন্য অনেকগুলো কাজে, যেমন আপনারা জানেন যে আমরা বিএনপি পরিবার নামে একটা ছোট্ট একটা সংগঠন উনি পরিচালনা করেন, যদিও আনুষ্ঠানিকভাবে তার বয়স 1 বছর, কিন্তু এই কাজটা 2 যুগ ধরে করেন। এটা আমরা যারা জানি তার সাথে থাকার সূত্রে, যে এটার মাধ্যমে বাংলাদেশের নির্যাতনের শিকার যারা হয়েছে, সেটা শুধু দলের নেতাকর্মী এমন কিন্তু না। বিগত সময় জুলাই আগস্টে যারা আহত হয়েছেন, যে পরিবারে নিহত আছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু তাদেরকে নির্দেশনা দিয়েছেন। আপনারা জানেন যে সম্প্রতি যে বন্যা ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী জেলাকে প্লাবিত করেছিল, সেই সময় কিন্তু এই ছেলেপেলেগুলোকে তিনি পাঠিয়েছেন তাদেরকে ত্রাণের ক্ষেত্রে সহযোগিতা করার জন্য। আবার দেখবেন যে অনেক খবর আছে যেটা পত্রিকাতে এসেছে, আমার আপনার নজরেই পড়েননি, উনি সেখান থেকে সেটাকে তুলে বলেছেন যে আসিয়া, আপনারা জানেন তার সাম্প্রতিক যে নির্যাতনের একটা অমানবিক ঘটনা ঘটেছে, তিনি কিন্তু সবার আগে তার প্রতিনিধিকে সেখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত তার সাথে ছিলেন, আইনি সহায়তা দেওয়ার কথা উনি প্রতিজ্ঞা করেছেন। এগুলো কথার কথা না, কারণ এই কাজের সাথে উনি যাদেরকে জড়িত রেখেছেন তাদের কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নেই, অনর নেই। নিজের সামান্য উপার্জন যেটি আছে সেটাতে খুব বড় মাপের সাহায্য তা না, কিন্তু আন্তরিকতার ক্ষেত্রে এগুলোর মাপ অনেক বড়, সেগুলো আমরা হয়তো অর্থমূল্যে বিবেচনা করতে পারবো না। এর বাইরে তো আছেন, এর বাইরে যেমন যে সবার আগে বাংলাদেশের কথা আপনারা যেটা শুনেছেন, এর বাইরে জিয়া রহমান ফাউন্ডেশন আছে, এটার কথা হয়তো আমি পরে একটু বলবো বিস্তারিত। সেটা হলো যে সবার আগে বাংলাদেশের কনসেপ্টটা, এটা কিন্তু খুবই অসাধারণ। উনি লক্ষ্য করতেন কিছুদিন আগে থেকে যে বাংলাদেশে, আপনি তো বক্তব্যের মধ্যেই বলছিলেন যে ওনার প্রথম থেকেই কনসেপ্ট হচ্ছে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ, অন্য কোনো কথাই শুনতে রাজি না উনি, যে বাংলাদেশকে নিয়ে বলো, অর্থাৎ বাংলাদেশ যদি তোমার অগ্রাধিকারে থাকে তাহলে আমি তোমার সাথে আছি, এই ব্যাপারটা স্পষ্ট। উনি দেখেছেন যে আমাদের দেশে সঙ্গীত কনসার্ট হয়, এগুলো সেখানে পাকিস্তান থেকে, ভারত থেকে শিল্পীরা আসে এবং তাদেরকে অনেক বেশি তাদের পারিশ্রমিক দিতে হয় আর কি। তো সেক্ষেত্রে ওনার কাছে মনে হচ্ছে বাংলাদেশে যারা আছেন, বাংলাদেশে যারা প্রথিতযশা শিল্পী যারা আছেন, অনেকে নাম দেন, আমি হয়তো নাম নিতে সবার নাম নিতে পারবো না, তার ফলে অবিচারটা করতে চাই না। তাদেরকে উনি সংযুক্ত করেছেন। আপনারা জানেন যে মানিক মেহবিনেতে সেই বিশাল একটা বিজয় দিবস সাথে সম্পর্কিত একটা কনসার্ট সেটা আয়োজন করেছেন, নামই দিয়েছেন সবার আগে বাংলাদেশ, এবং সমস্ত বাংলাদেশের শিল্পীগুলোকে তিনি কিন্তু সেখানে আমন্ত্রণ জানিয়েছেন অনুষ্ঠানের জন্য, তাদেরকে পরিবেশনার জন্য তাদেরকে অনুরোধ করেছিলেন, যাদের অনেকেই বিনা পারিশ্রমিকে তার কিন্তু এই অনুষ্ঠানে তারা কিন্তু অংশগ্রহণ করেছে। তো ফলে সাংস্কৃতিক জগতে যে বাংলাদেশের সংস্কৃতিকে পুনরুদ্ধার করার চেষ্টার ক্ষেত্রে যেন আন্তরিকতা আছে। আপনারা জানেন যে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কিন্তু নতুন করে যে অনুষ্ঠানটা প্রবর্তন করেছিলেন, তার মধ্যে দিয়ে কিন্তু এই শিশু কিশোরদেরকে কিন্তু এই সাংস্কৃতিক পরিমণ্ডলে তিনি আনার চিন্তা করেছেন। তিনিও কিন্তু প্রতিজ্ঞা করেছেন যে তিনি যদি কোনো সময় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান তাহলে নতুন করে বর্ধিত কলেবর তিনি প্রতিষ্ঠিত করবেন। এবং শিক্ষার ক্ষেত্রে উনি কিন্তু চিন্তা করতে করতে মাঝে মাঝে এমন কিছু মানে অসাধারণ পরিকল্পনার কথা বলে ফেলেন, যেটা আপাত দৃষ্টিতে আপনার কাছে মনে হবে যে এত বেশি স্বপ্নদর্শী অনুষ্ঠান বা পরিকল্পনা উনি করতে যাচ্ছেন, এটা কি বাস্তবে পারবেন উনি? যেমন উনি বলেছেন যে ফ্যামিলি কার্ড করবেন, এটা 31 দফার মধ্যে দেননি উনি। 31 দফার যে রাষ্ট্র মেরামতের যে প্রোগ্রামটা আছে, তো উনি হঠাৎ করে একদিন বললেন যে আমি একটা জিনিস ভাবি, এটা আমার অনেক দিনের কল্পনা। বোঝাতে প্রত্যেকটা রাজনীতিবিদের তো একটা স্বপ্ন থাকে, আমার একটা গভীর রাজনৈতিক স্বপ্ন হচ্ছে ফ্যামিলি কার্ডটা আমি ইন্ট্রোডিউস করতে চাই। তো আমরা জিজ্ঞেস করলাম যে ফ্যামিলি কার্ডের কনসেপ্টটা কি করতে চান এটা দিয়ে। উনি বলেছেন যে পরিবারে মহিলারা খুব নিগৃহীত হয় আমাদের দেশে, তাদের সামাজিক মর্যাদাটা ঠিক এইভাবে আমরা মুখের কথা যতই বলি এভাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারছিও না। এরকম করা যায় কিনা যে আমরা একটা কার্ড পরিবারের মহিলা যিনি প্রধান থাকবেন তার নামে দেবো,
এটাতে পুরুষদের কোনো ওই অর্থে ইয়ে থাকবে না আর কি, মানে ওটাকে নিয়ন্ত্রণ করার কোনো ক্ষমতা থাকবে না। এটার মাধ্যমে দুটো জিনিস হবে, পরিবারে তার সম্মানটা বাড়বে এবং পরিবারে তিনি নিরাপদ হবে, তাকে কেউ যে কোনো সময় বের করে দিতে পারবে না। ও কী উদ্দেশ্যে দেয় এটা? তো উনি বলছেন যে পরিবারে যতগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস লাগে, যেমন চাল, ডাল, তেল, লবণ, চিনি, আলু, এই জিনিসগুলোর একটা অংশ তিনি ওই পরিবারকে প্রত্যেককে তিনি বিনামূল্যে দিতে চান, একটা অংশ বিশেষ। এটার মাধ্যমে ওই পরিবার যে অর্থটা সাশ্রয় করবে সেই অর্থটা যেন পরিবারটার অন্য উন্নতির প্রয়োজনে ব্যবহার করতে পারে। এটার মধ্য দিয়ে উনি চেয়েছেন যে সবগুলো পণ্য দেশীয় হতে হবে, বাংলাদেশের হতে হবে, এর বিপণনের সাথে আমার কিছু ছেলেমেয়ে জড়িত থাকবে এবং তারা এতে তাদের একটা কর্মসংস্থানও হবে আর আমার কিছু মানুষের কাছে সহায়তা করবে। এটা যেমন একটা কনসেপ্ট। উনি বলেছেন যে হেলথ কার্ড দিতে চান উনি। তারপরে উনি বলেছেন যে গ্রামীণ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিতে চান, কারণ উনি বাস্তবতাটা বুঝেছেন যে গভীর রাতে তো আপনি কোনো রেজিস্টার্ড চিকিৎসককে পাবেন না। তো ওনার প্ল্যান হচ্ছে গ্রামে একটা মহিলা থাকবেন, বেশিরভাগ মহিলা, প্রায় 80% মহিলাদের নিতে চান। হাজার হাজার পদে এই গ্রামীণ স্বাস্থ্য সহকারী বা স্বাস্থ্যকর্মী হিসেবে যাদেরকে নিয়োগ দেওয়া হবে, তারা ওই বিপদের সময় ওই গভীর রাতে যদি কোনো মহিলার প্রসব বেদনা ওঠে অথবা কেউ যদি জ্বরে আক্রান্ত হয় অথবা তার যদি কোনো দুর্ঘটনাজনিত কোনো আঘাত প্রাপ্ত হয় কেউ, তাকে যেন তাৎক্ষণিক সেবাটা দেওয়া যায় এবং মানে ইমার্জেন্সি চিকিৎসা সেবাটা নিশ্চিত, এবং পরবর্তী দিনে যেন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া যায় সেই ব্যবস্থাপনা উনি সেই জায়গাতে রাখতে চান। তো এই কল্যাণকামী চিন্তাটা শুধুমাত্র মানে আমরা বলি না যে লিপ সার্ভিস বা মুখে মুখে কথা বলা, এর মধ্যে কিন্তু ওটাকে উনি সীমাবদ্ধ রাখেনি। এই পরিকল্পনাকে কিন্তু বাস্তব রূপ দিয়েছেন। কেমন কীভাবে বলবো? যেমন জিয়া রহমান ফাউন্ডেশন, আমরা অনেকে হয়তো জানি না যে জিয়া রহমান ফাউন্ডেশন বাংলাদেশের 2টো জেলায়, অন্তত চট্টগ্রাম এবং বগুড়াতে শিশু হাসপাতালের কনসেপ্টে তৈরি হয়েছিল। পরবর্তী পর্যায়ে আপনারা জানেন যে ওটা স্থাপিত হওয়ার পরপরই যে পালাবদনটা ঘটেছে স্বৈরাচারের যে আগ্রাসনে, মানে একটা রোশনালে পড়তে হয়েছে, পড়ার পরে আমরা ওইভাবে চালাতে উনি পারেননি। সেই জিয়া রহমান ফাউন্ডেশন ওখানে অ্যাজমা সেন্টার পরিচালনা করেন, অর্থাৎ শ্বাসকষ্টে যারা আক্রান্ত হন তার পাশে হৃদরোগ চিকিৎসার জন্য ব্যবস্থাপনা রাখা। আপনারা জানেন না, ডক্টর জুবাইদা রহমান কিন্তু হৃদরোগে করণীয় কি এর জন্য একটা ছোট একটা পুস্তিকা কিন্তু উনি নিজে লিখেছেন, এটা অনেকের জানা নেই। এবং সেই পুস্তিকাটা বিনামূল্যে এই হাসপাতালের রোগীদের মধ্যে কিন্তু বিতরণ করা হয়। এটা জিয়া রহমান ফাউন্ডেশনকে উনি ওই পুস্তিকাগুলো দিয়েছেন, ওটা রিপ্রিন্ট করে তার মধ্যে বিতরণ করা হয়, যেখানে হৃদরোগের ঝুঁকি কিসে রয়েছে, কী করলে হৃদরোগ থেকে মুক্ত থাকা যাবে। এটা একটা ছোট্ট একটা বই, ওটা ডক্টর জুবাইদা রহমান একজন জানেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ উনি লিখেছেন এবং এটা প্রচারিত হয় সেই জিয়া রহমান ফাউন্ডেশন বা তাদের অন্য সদস্যদের মধ্য দিয়ে। এর বাইরে দিয়ে জিয়া রহমান ফাউন্ডেশন অসংখ্য মানুষকে বৃত্তি দেয়। উনি ব্যক্তিগত পর্যায়ে বেশ কিছু এতিমখানা পরিচালনা করেন। এই বিষয়টা আমি জানতে চাচ্ছিলাম যে তারেক রহমান একটা এতিমখানা পরিচালনা করেন, আমরা কিন্তু আপনার মুখ থেকে শুনলাম। আসলে ওটা লাঠিগঞ্জে একটা এতিমখানা আছে আর কি, গাবতলী থানার ভেতরে। গাবতলী তার নিজের থানা, আপনারা জানেন, উপজেলা। সেখানে একটা মাদ্রাসা আছে, যে মাদ্রাসার যারা শিক্ষার্থী মহিলারা যারা ওদের বেশিরভাগই অন্ধ, মানে মহিলা এবং অন্ধ, তারা দৃষ্টিশক্তিহীন। তাদের অনেকেই হয়তো আছে যারা এই দৃষ্টিশক্তিতে ফেরত আসতে পারে সেটাও জানতো না। তো মাদ্রাসায় তাদেরকে মাদ্রাসা শিক্ষার পাশে উনি কিন্তু তাদের জন্য ক্যাম্প, চক্ষু ক্যাম্পের আয়োজন করলে দেখা গেল যে ওর মধ্যে অনেকে আছে যাদের এই চোখ ভালো হওয়ার সুযোগ আছে। তিনি কিন্তু তাদের সুচিকিৎসার ব্যবস্থা করেছেন। তাদের মধ্যে অনেকে আছে তারা দৃষ্টিশক্তি ফেরত পেয়েছে, তারা বাস্তব জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, সরকারি চাকরিতে আছে, বেসরকারি চাকরিতে আছে, সম্মানজনক জীবন জীবিকা তিনি পালন করছেন। এর বাইরে দিয়ে অনেক কিছু ছোট ছোট জিনিস, এগুলো একই সাথে আপনি বলছিলেন যে উনি 144টা প্রতিষ্ঠান, হ্যাঁ উনি এরকম অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে যেগুলো তারা নিয়মিতভাবে তার কাছ থেকে সহায়তা পায় এবং তাদেরকে শিক্ষা কার্যক্রমে বেশিরভাগ ক্ষেত্রে সহায়তা করেন উনি ব্যক্তিগতভাবে। এবং তারা শুধু বৃত্তির মধ্যে এটা সীমাবদ্ধ নেই, তাদেরকে কিন্তু উনি যে সমস্ত আমাদের ধর্মীয় উৎসব বা জাতীয় দিবস যেগুলো থাকে সেগুলো জায়গাতে উনি তাদেরকে মনে রাখেন, স্মরণ করেন এবং তাদেরকে উপহার সামগ্রী পাঠান ব্যক্তিগত উদ্যোগে। যখন কোনো নতুন কোনো খবর উনি পান, যেমন আপনারা জানেন যে কতজন জুলহাসের একটা আবিষ্কার দেখেছেন, হয়তো আপনাদের অনেকে হয়তো যারা প্রকৌশলী, যারা অ্যারোনটিক্স বোঝেন, তারা হয়তো বলবেন যে এরকম কাজ তো আজকে থেকে নতুন নয়, এটা সেই রাইট ব্রাদার্স করে ফেলেছে। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে প্রত্যন্ত গ্রামের একটা ছেলে সেরকম একটা প্রযুক্তিগত উন্নতির জায়গায় পৌঁছেছে, সেটা রাষ্ট্র স্বীকার না করুক, জনাব তারেক রহমান কিন্তু তার স্বীকৃতিটা দিয়েছেন এবং তাকে উৎসাহিত করেছেন তিনি।
এটি আপনারা যুক্তিতর্ক দিয়ে বলতে পারেন যে এটার আবিষ্কার গুরুত্ব কতটুকু আছে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে তার সেই প্রচেষ্টাকে উনি সম্মানিত করতে চেয়েছেন। এইরকম অসংখ্য জিনিসের সাথে তার সম্পৃক্তি রয়েছে। আপনারা জানেন যে নতুন যখন কোনো একটা ধান বা বীজ কেউ যদি উদ্ভাবন করে তাহলে তিনি তার কাছে ডেকেছেন, জিজ্ঞেস করেছেন, জানতে চেয়েছেন যে এখান থেকে কী সুবিধা পাওয়া যাবে, সেটার প্রসারের ব্যবস্থা করেছেন, সেটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এরকম অসংখ্য জিনিস রয়েছে। তারপরে আপনারা জানেন যে পারিবারিকভাবে কিন্তু জিয়া রহমান ফাউন্ডেশন ওনারা পরিচালনা করেন, যার সাথে জুবাইদা রহমান তিনিও সংযুক্ত আছেন, জাইমা রহমানও সংযুক্ত আছেন পরিচালক হিসাবে। তারা কিন্তু বিজ্ঞান প্রতিযোগিতা করেন, মেলা না ঠিক, আপনারা জানেন কিনা এটা জানি না। বিজ্ঞান প্রতিযোগিতায় যে সমস্ত প্রজেক্ট, উদ্ভাবনী প্রকল্প যারা আমাদের দেশের ছেলেমেয়েরা করে, সেগুলোকে কিন্তু উনি সামনে থেকে তার প্রতিযোগিতাগুলো দেখেছেন। যারা দক্ষ, যারা শিক্ষক রয়েছেন, তারা বিবেচনা করে যেটা প্রথম স্থান অধিকার করা দরকার সেটাতে তারা সেটা নিয়েছেন, দ্বিতীয় তৃতীয় নির্ধারণ হয়েছে। এবং উনি প্রতিশ্রুতি দিয়েছেন যদি কখনো সুযোগ আসে তাহলে এই প্রকল্পগুলোকে বাস্তবে ব্যবহার করার দায়িত্ব উনি নেবেন। তার মানে মানুষের একটা ধ্যান জ্ঞান সব কিছু মিলে যখন বাংলাদেশ থাকে তখনই বোধহয় এত সব মানে সুচিন্তারগুলোর একসাথে সূতিকাগার করা যায়। উনি সংযুক্ত থাকতে চান, মানুষের সাথে সংযুক্ত থাকতে উনি খুবই পছন্দ করেন, এবং তাদের ছোটোখাটো কোনো ব্যাপারগুলোও কিন্তু তার দৃষ্টি এড়ায় না। এবং অনেকেরই আছে যাদের পারিবারিক কোনো সমস্যা থাকলে সেগুলো কিন্তু উনি সমাধানের জন্য ব্যক্তিগত উদ্যোগ নেন, অথবা অন্যকে বলেন যে তুমি এটাকে মিটিগেট করার চেষ্টা করো। যখন ইমেল যখন জনপ্রিয় ছিল না, বা আমাদের দেশের গ্রামের মানুষের বা অনেকের কিন্তু ইমেলের তো উপযোগিতা তো নেই, উনি চিঠিপত্রের উত্তর দিতেন। কিন্তু এটা অনেকে জানেন না যে তাকে চিঠি লেখা হতো, যে হাওয়া ভবন ভবন বলি আমরা, আসলে এটা তো একটা জিনিস, মানে কি বলবো, যে এটা যেহেতু হাওয়া ভবনের কথা উঠলো, এটাকে শেষ করে নেই। উনি 8,000-এর মতন পত্র, 8,000-এর মতন চিঠি পত্র যোগাযোগ করে দেশের সমস্ত সেক্টরের মানুষ, সমস্ত শ্রেণী পেশার মানুষ, শিশু কিশোর থেকে শুরু করে সবারই কিন্তু পত্র যোগাযোগ করেছেন, এবং সেটা আপনার ওই তথাকথিত হাওয়া ভবন থেকে কিন্তু তৈরি করেছেন। আসলে এই হাওয়া ভবনকে তথাকথিত বলা হয় কেন? আসলে এটা নিয়ে তথাকথিত, অনেকে তো বলে না এটা হাওয়া ভবন। অনেকেই এটা নিয়ে একটা ট্যাবু বানিয়ে ফেলেছেন। অনেকেই, বিশেষ করে আওয়ামী লীগ গেল 17 বছরে, তারা হাওয়া ভবনকে একটা সমালোচনার জায়গা হিসেবে এটাকে তৈরি করেছিলেন। আসলে হাওয়া ভবনটা কি ছিল? এটা আসলে কি কাজ করেছিল এই সময়? হাওয়া ভবন নামে কোনো জিনিসেরই তো পৃথিবীতে কোনো অস্তিত্ব নেই। আমরা হাওয়া ভবন শব্দটা কোথা থেকে আবিষ্কার করলাম এটা আমি বলতে পারবো না। বনানী যে অফিসে জনাব তারেক রহমান তার রাজনৈতিক কার্যালয় হিসেবে পরিচালনা করতেন, এটাকে রাজনৈতিক কার্যালয় তো বলা যাবে না, আমি বলবো কি সেটা পরে। সেই বাড়ির যিনি মানে মালিক, যিনি, তার মার নাম হাওয়া। তো বাড়ির সামনে একটা শ্বেত পাথরের ছোট্ট একটা টুকরো পাথরের মধ্যে লেখা ছিল হাওয়া। তো যারা তাকে খুব বেশি ভালোবাসেন, তারা মানে ভালোবাসেন এই অর্থে আমি বলছি, একটু ঠাট্টা ছলেই বলি, তারা ভেবেছেন যে মানে তারেক রহমানের মতন মানুষ যখন এই অফিসে বসেন তাহলে তো শুধু হাওয়া একটা মানুষের নাম, এরকম নামে রাখলে তো এটাকে তার চরিত্র হনন তো প্রকৃতভাবে করা যাচ্ছে না, তাহলে এটা গণভবন বঙ্গভবনের মতন এর গায়ের সাথে একটা হাওয়া ভবন যুক্ত করে দেওয়া হোক। তো ফলে একটা অতি সাদামাটা এক ভদ্র মহিলার নাম হাওয়া, সেটা হাওয়া ভবনে পরিণত হলো। এর মধ্যে মানুষ তখন হাওয়া বাতাস সেগুলো দেখা শুরু করলো। তো ফলে কল্পকাহিনীর ক্ষেত্রে তো আমাদের তো অসাধারণতা আছে, আমরা অন্য কোনো দিকে খুব বেশি উন্নতি করতে না পেলেও এই জায়গায় পেরেছি। এই জায়গা থেকে উনি যেটা করেছেন, রাজনৈতিকভাবে বাংলাদেশকে মানুষ যেভাবে চেনে, সেটা দিয়ে মানুষের হয়তো ভোটের জায়গাতে মানুষের জয় আপনি করতে পারেন, যে ভোট পাওয়ার জন্য মানুষের মন পেতে পারেন। কিন্তু মানুষের মন জয় যদি করতে চান তাহলে আপনাকে রাজনীতির বাইরে অন্য কাজ করতে হবে। রাজনীতিকদের প্রথম টার্গেটটা যদি থাকে শুধুমাত্র যে জনমানুষের কাছে ভোট জয় করা, তিনি মানুষের মন জয় করতে চেয়েছেন, এবং সেই কাজটা তিনি ওই তথাকথিত হাওয়া এই অফিস পড়তে পারেন সেখান থেকে করেছেন, বনানী অফিস থেকে। মানে বেসিক্যালি এটা ছিল ওনার একটা অফিস, ওখানে বসে উনি অফিসের ভিতরে উনি তার ডেটাবেস তৈরি করেছিলেন। দেশের প্রত্যেকটা জায়গায় ওনার যারা নেতাকর্মী যারা আছে তাদের প্রত্যেকেরই তার যার যা দক্ষতা, যদি কারো দক্ষতা অদক্ষতা যেতেই থাকুক, তার ব্যাপারে যে অভিযোগ সমালোচনা আবার পজিটিভ দিক, সেগুলো সবগুলোই তার ডেটাবেসে সংরক্ষিত ছিল সেখানে, তার দলের নেতাকর্মীরা। কারণ এটা তার জন্য দরকার ছিল, কারণ দলের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে এই তথ্যগুলোর প্রয়োজন আছে। এরপরে যেটা উনি করেছেন, প্রত্যেকটা অঞ্চল ভিত্তিক প্রত্যেকটা জায়গার সম্ভাবনা তৈরি করেছেন। ওনার ওই হাওয়া অফিসে, যেটা এখনও উনি ব্রিটেনে নিয়ে গেছেন, আপনারা অনেকে জানেন না এটা, তার ছোট ছোট কাগজের টুকরো, যেটা আর্ট পেপারের ছোট টুকরোর ভেতরে কোনো একটা উপজেলার কোনো একটা ইউনিয়নের জলাশয় কতটুকু আছে, ধানি জমি কতটুকু আছে, কতটুকু কয়েকটা ওখানে গবাদি পশুর ফার্ম আছে, কতগুলো পোলট্রি আছে, এগুলো ওনার এখন তো ডিজিটাল ফর্মে আমরা তো সহজে পাই, ওই সময় এগুলো
এঁকে ম্যাপে এঁকে ওই যে কার্ডগুলো তৈরি করা হতো, সেই কার্ডগুলো প্রত্যেকটা উপজেলার প্রত্যেকটা জায়গায় ওনার বাংলাদেশের এই করা ছিল। যার ফলে উনি যখন চিন্তা করতেন যে খাল খননের প্রকল্পটাকে উনি পরবর্তীতে কোন দিকে নেবেন, সেই কর্মপরিকল্পনা যেমন ওখান থেকে উনি তৈরি করতে পেরেছেন। কোন জায়গার ক্ষেত্রে মানুষের সহায়তা বেশি প্রয়োজন, যাদেরকে উনি রাতের বেলা শীতের কাপড় দিয়েছেন লোকে জানতেও পারেনি কোনোদিন। গরিব দুস্থ মহিলার বাড়িতে গিয়ে তাকে যখন উনি হাঁস মুরগি আর ছাগলের তুলে দিয়েছেন তার হাতে, বা গবাদি পশু তুলে দিয়েছেন, কল্পনাও কোনোদিন কেউ করেনি যে এই কাজটি একটা দেশের পক্ষ থেকে এই কাজটি করার জন্য কেউ এসে তাকে এটা দিয়ে দেবে। সেখানে উনি জিয়া রহমান ফাউন্ডেশনের বৃত্তি প্রকল্প পরিচালনা করেছেন। ওখান থেকে নতুন কৃষি উপাদান যেগুলো দেশের জন্য উপযোগী হতে পারে, নতুন সার বা বীজের যে ধারণা, অর্গানিক এগ্রিকালচার, নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশের জন্য উপযোগী কাজ, এগুলো ব্যাপারে উনি গবেষণাধর্মী কাজকর্ম ওখান থেকে করেছেন। আর যদি সত্যি সত্যি ওখান থেকে যদি অপকর্মের যে তালিকার কথা আমরা বিগত 17 বছরে শুনেছি, এই সরকার কি কোনো কিছু বাদ দিয়েছে? তারা তো জুবাইদা রহমানকেও একটা দুর্নীতির অভিযোগ দিয়ে সাজা দিয়ে দিয়েছেন। তারা ওই হাওয়া ভবনে যদি সত্যিকার অর্থে কোনো অপরাধ কাণ্ড থাকতো তাহলে বের করতো না। আওয়ামী লীগ সরকারকে আপনারা এতটা অযোগ্য মনে করেন নাকি? না, শুধু তারা অভিযোগে দিয়ে গেছে, এখন পর্যন্ত আমি তো বললাম তো তারা কি অযোগ্যদের ওইখান থেকে হাওয়া ভবনে কি কি অপকর্ম দুর্নীতি হয়েছে এটা বের করে দেওয়া গেল না? তারা ওই যে FBI এর কথা বলেন যে কোন এজেন্ট নাকি সাক্ষী দিয়ে গেছে, FBI এজেন্ট এরকম কোনো সাক্ষী যদি সত্যি সত্যি দিয়ে থাকতো তাহলে তো তার সাজাই দিত আদালত। তো আদালত তো তাকে বেকসুর খালাস দিয়েছেন, সে বিচারককে আপনার দেশ থেকে দেশান্তরী করেছেন। দেখেন হয় কি যে ভদ্র পরিবারের যেটা সমস্যা হয় কি, তারা অত বেশি সোচ্চার বা উচ্চকণ্ঠ হতে পারে না। আপনি আমাকে বলেন যে ডক্টর জুবাইদুর রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করা একজন স্বনামধন্য একজন চিকিৎসক, যিনি তার শিক্ষা জীবনে কৃতিত্ব যেমন রেখেছেন, এমনকি যখন চাকরি করেছেন, ডিউটি করেছেন, যখন কোনো রকম আনুকূল্য কারো কাছে চাননি, একেবারে প্রমাণিত সত্যি কথা। তার বাবা বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ছিলেন। বাবা যদি তার পেনশনের কোনো অর্থ তার দুই মেয়েকে, যেটা তার পরবর্তী তার মা তাদের দুই বোনের মধ্যে যেটা বন্টন করেছেন, সেই অর্থ তারেক রহমানের কাছ থেকে এসেছে এবং সেটা দুর্নীতির মাধ্যমে অর্জিত। মানুষের রুচিবোধটা কত নিম্ন স্তরে গেলে একজন প্রকৃত শিক্ষিত এবং একজন সম্মানীয় একজন মহিলার চরিত্র হননের জন্য রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তাকে অপরাধী প্রমাণ করার জন্য শাস্তি দেওয়ার মধ্য দিয়ে বিচার ব্যবস্থার সাথে জড়িত যে ব্যক্তিগুলো কাজটি করেছেন, তারা কি নিজেরা কখনো আয়নার সামনে দাঁড়িয়ে উচ্চকণ্ঠে বলতে পারবেন যে উনি ন্যায় কাজটি করেছেন? তার বিবেক কখনো কি কোনো বিবেকের দংশনের শ্লাঘায় বা তার বিবেক দংশনের কষ্টে তাকে জর্জরিত করবে না কোনোদিন? কিন্তু তার তো বাস্তব প্রমাণ 5 আগস্টের পরেই হয়েছে যে তাদেরকে মানে আদালত থেকে মানে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তারা। হ্যাঁ, এটা আসলে প্রকৃতিভাবে তো ভাগ্য নির্ধারণ করে। আপনারা দেখবেন যে স্বৈরাচারী শাসকদের মূর্তির ধরনী পতন, এটা তো নতুন কোনো দৃশ্য নয়। এটা আমরা পৃথিবীতে এটাই দেখেছি আমরা। বিপরীত চিত্র আছে, বিপরীত চিত্র জেনেই তা না। যখন শহীদ রাষ্ট্রপতি যেদিন শাহাদাত বরণ করেছেন, তারপরে যখন তার জানাজা অনুষ্ঠিত হয়েছে ঢাকায়, তাকে তো অনেকে অনেক রকমভাবে চিহ্নিত করার চেষ্টা করেন যে সামরিক শাসনের মধ্য দিয়ে আসা। তো সেটাই যদি হবে, তার মৃত্যুর পরে মানুষের এত অসম্ভব রকম ভালোবাসা উজাড় করা, তার প্রতি তাদের যে শ্রদ্ধার্ঘ, তার শেষ বিদায়ে তার জানাজায় মানুষের আহাজারি, শোকার্ত মানুষের আপনজন হারাবার মতন করে যে মর্মবেদনার প্রকাশ, সেটাকে আপনি কিসের সাথে তুলনা করবেন? এটা কি রাজনৈতিক মাঠে ময়দানে কোনো জনসভার জন্য লোকজন ভাড়া করে আনার মতো কোনো কাজ ছিল এটা? আপনি কি বলতে পারেন সে সময় ঢাকা এবং ঢাকার আশপাশের কোনো পরিবারের পুরুষ সদস্য বাড়িতে ছিলেন সেদিন? তারা তো মাঠে এসেছিলেন শুধুমাত্র শ্রদ্ধাকে জানাবার জন্য, তার জানাজায় সামিল হওয়ার জন্য। ঠিক তেমনি যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিছুদিন আগে যখন চিকিৎসার জন্য বিদেশে লন্ডনে যখন যাবেন, আমরা এভাবে কথা বলে অভ্যস্ত না। আমি আসলে এটা এভাবে বলতেও পারবো না যে একজনের প্রত্যাগমন করতে হয় যেরকম সবার লোকচক্ষুর অন্তরালে C-130 কার্গো বিমানের অসম্মানজনক আকাশযাত্রায়, তার বিপরীতে একটা প্রতিষ্ঠিত দেশ কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স, বেগম খালেদা জিয়া, তিনি দেশের প্রধানমন্ত্রীও নন, দেশের মন্ত্রীও নন, তাকে বহনের জন্য যখন পাঠান এবং তাকে তার গুলশানের
বাসভবন থেকে বিমানবন্দরে পৌঁছতে যখন 5 ঘন্টার সময় মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তার পথযাত্রাকে 5 ঘন্টায় উপনীত করতে হয়, সেটাও তো বিপরীত চিত্র। তো ফলে মানুষের ভালোবাসার প্রমাণ এই পরিবারের জন্য বারবার প্রমাণিত হয়েছে। তো সুতরাং আমাদের সত্যকে সত্য বলতে হবে, সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। আমরা অনেকক্ষণ আলোচনা করলাম, একদম শেষের দিকে এসেছি। সর্বশেষ একটা বিষয় একটু জানতে চাইব যে 31 দফা নিয়ে এতদিন যাবৎ বিএনপি তার তৃণমূল পর্যায়ে পর্যন্ত ছড়িয়ে দিয়েছে, সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে। সেই জায়গা থেকে মোদ্দা কথায় 31 দফা আসলে কি, এটা আপনারা এর মূল বিষয়গুলো কি? 31 দফা হচ্ছে বলতে পারেন যে আগামীর বাংলাদেশ নির্মাণের জন্য জনাব তারেক রহমানের একটা ভবিষ্যৎদর্শী একটা কর্মপরিকল্পনা, একটা সুবিন্যস্ত, যেখানে এই ভেঙে যাওয়া বাংলাদেশের যে প্রশাসনিক কাঠামো, সাংবিধানিক কাঠামো, বিচারালয় পর্যুদস্ত হওয়া, এগুলোর যেমন একটা জায়গা রয়েছে, ঠিক তেমনি রয়েছে সাংবিধানিকের পাশাপাশি প্রশাসনিক অবক্ষয়। আপনারা দেখেছেন যে প্রশাসন জনবান্ধব নয়, মানুষের কল্যাণের জন্য গত 15টি বছর ব্যবহার হয়নি। প্রশাসন যন্ত্র দলের একটা অঙ্গ সংগঠনে পরিণত হয়েছিল, দুর্নীতির আখড়ায় তারা নিমজ্জিত হয়েছিল, নিজেদেরকে নিমজ্জিত করেছিল। আমাদের দেশের অর্থনীতি বিপর্যস্ত হয়েছে, লুণ্ঠন, অর্থ পাচার একটা প্রাত্যহিক গল্পের মতন করে বাংলাদেশের মানুষের প্রত্যেকটা মনোজগৎকে আচ্ছন্ন করে ফেলেছে। সামাজিক সুরক্ষার জায়গাটা বিপর্যস্ত হয়েছে, নারীর সম্মান, ভবিষ্যতের জন্য যুবাদের জন্য কর্মসংস্থানের জায়গা, পরিবেশকে বিপন্ন করা, যোগাযোগকে বিপর্যস্ত করা, আবাসনকে বিন্যস্ত করতে পারার ব্যর্থতা, এই সবগুলোকে একত্রিত করে 31 দফায় বাংলাদেশের মানুষের জন্য, আগামী প্রজন্মের জন্য বসবাসযোগ্য, স্বনির্ভর একটা স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ, যেটি তার নিজের পায়ে দাঁড়াবে, পৃথিবীর মানচিত্রে বুক চিতিয়ে নিজের অবস্থানটাকে জাহির করবে এবং কারোর প্রতি কারো অনুগ্রহ বা অনুকম্পার অপেক্ষা না করে স্বমহিমায় বেঁচে থাকতে পারবে অনন্তকাল। এইরকম একটা বাংলাদেশকে নির্মাণ করার যে পথরূপ, সেটি হচ্ছে 31 দফা কর্মসূচি। এবং এই কর্মসূচি যদি সত্যিকার অর্থে দেশের সকল মানুষের সহযোগিতায় বাস্তবায়ন করা যায়, তাহলে বাংলাদেশ একটা ভিন্ন চিত্রের আধুনিক একটা নতুন একটা সম্ভাবনার বাংলাদেশ দেখবে। আপনি মিডিয়া সেলের দায়িত্বে আছেন বাংলাদেশের। কিছুদিন আগেও জনাব তারেক রহমানের পক্ষ থেকেও বলা হয়েছে যে বিএনপিকে একটা মিডিয়া ট্রায়ালের শিকার হতে হচ্ছে। আসলে কি ধরনের, কোন কোন জায়গায় আপনারা আসলে ট্রায়ালের শিকার হচ্ছেন? আমি আজকের আলোচনায় তারেক রহমান সাহেবের প্রসঙ্গে ছিলাম, আমি ঠিক ওই আঙ্গিকে থেকেই কথাটা বলবো, এই জায়গাতে অন্য জায়গায় যেতে চাই না। দেখবেন যে মিডিয়া ট্রায়াল তো প্রমাণিত সত্যি কথা, তাই না? আদালতকে ব্যবহার করে তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করতে দেওয়া যাবে না, বাক স্বাধীনতা আমাদের না, ঠিক এই সময়টা এতদিন আমি সেখান থেকে আসি। তো সেই যে অসুখটা বাংলাদেশের মিডিয়াতে সেই সময় মিডিয়াকে আক্রান্ত করেছে, যে মিডিয়া নিজেই শৃঙ্খলিত হয়েছে কোনো কোনো ক্ষেত্রে, বা যে সংবাদপত্রের স্বাধীনতার জন্য বা সংবাদপত্রের উচ্চকণ্ঠে সত্য কথা বলার যে প্রতিজ্ঞা বা যে অনুশাসন একজন সাংবাদিককে প্রতি মুহূর্তে প্রতিপালন করতে হয়, এই বাধ্যবাধকতার জায়গা থেকে এই পেশাটাকে যারা দেখেন, তারাও তো তার পেশার প্রতি সুবিচার করতে পারেননি, সবাই তো পারেননি, তাই না? সেক্ষেত্রে এই শৃঙ্খলিত সংবাদপত্রের ভেতরে এখনো পর্যন্ত আমাদের মনে হয় যে স্বৈরাচারের অশরীরী ভূত এখনো তাদের কাঁধে বসে আছে, যার ফলে তারা অতি অল্পতেই সব কিছুতেই বিএনপির দোষ খুঁজবার চেষ্টা করেন। কোনো একটা জায়গাতে কোনো একটা ঘটনা ঘটলে তার ভেতরে বিএনপি আছে কিনা এটা বাঁচার চেষ্টা করেন। কিন্তু তার চাইতে অনেক বড় বড় দখলদারিত্ব বলেন বা অনেক বড় বড় অপকর্ম রাষ্ট্রের প্রতি হচ্ছে, অনাচার, রাষ্ট্রযন্ত্র সত্যিকার অর্থে এই মুহূর্তে কীভাবে পরিচালিত হচ্ছে, জনমানুষের আকাঙ্ক্ষার সাথে সেটা সমার্থক থাকছে কিনা, এগুলো নিয়ে যতটা সময় আমরা ব্যয় করছি, তার চাইতে অনেক বেশি ব্যয় করছি বিএনপিকে কী করে বিপর্যস্ত বা পর্যদস্ত করা যায়। তবে এটা বিএনপির জন্য নতুন কিছু না। আমরা মনে করি যে দিন শেষে সাদাই সত্য হিসেবে প্রকাশিত হয়। বিএনপি জনমানুষের দল, জনমানুষের সমর্থনই তার ভিত্তি। ফলে দুই একটা বিচ্ছিন্ন যে সমস্ত ঘটনা, যেটা লক্ষ লক্ষ নেতাকর্মীর মধ্যে যারা করেন, তারা বিএনপির কেউ না। সন্ত্রাসী বা দুর্নীতিবাজ অথবা দখলদার, তিনি দখলদার, দলের নেতাকর্মী হওয়ার কিছু সুযোগ নেই। সেক্ষেত্রে দলের অবস্থানটা জিরো টলারেন্সে আছে। সেই সত্য প্রকাশিত হোক, এবং রাষ্ট্র তো মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য বা বিচার করার দায়িত্বপ্রাপ্ত, ফলে তাদের বিচার হোক, আইনের আওতায় তারা যাক। এইভাবে দলের পক্ষ থেকে তো কোনো সমর্থন সেই বিপদগামীদের জন্য নেই।
এই বার্তাটি পরিষ্কার। কিন্তু মিডিয়া সেল কি সেই জায়গা থেকে এখন পর্যন্ত ট্রায়াল মোকাবেলা করতে কতটুকু পারছে নাকি না ব্যর্থ তারা? দেখবেন যে বিগত সময় যেটা হয়েছে কি যে যারা আপনার সোশ্যাল মিডিয়ার কথা যদি বলেন, যে যারা সোশ্যাল মিডিয়াতে আমাদের প্রতিপক্ষ, তারা এখানে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করেন। অনেক আগে থেকে আপনারা জানেন যে আমাদের দেশে আইসিটি মিনিস্ট্রি ব্যবহৃত হয়েছে এই প্রচারণার কাজে। অনেক সংগঠনের বিদেশি দাতা সংস্থা রয়েছে যাদেরকে এই ধরনের অপপ্রচারকে পৃষ্ঠপোষকতা করার জন্য আর্থিক সহায়তা দেন। বিএনপি তার নিজের শক্তিতে চলে, তার নিজের জনসমর্থনের ভিত্তিতে চলে, এবং আমাদের কর্মী যারা রয়েছেন তারা আমাদের নিজেদের। তারা সত্যের বাইরে মিথ্যা কাহিনী বানাবার দক্ষতা তাদের নেই, এবং বাহিনীর চেষ্টাও তারা করেন না। তো ফলে আপনি জানেন যে মিথ্যা কথা আপনি বলতে পারেন অনেকক্ষণ ধরে, আপনি আমার চরিত্র হননের চেষ্টাটি করেন, কিন্তু একটা সভ্য মানুষ না ওই অপকীর্তির কথা চাইতে ভালো কথা শুনতে চায়। ফলে আপনি আমার চরিত্র হননের চেষ্টা যতই করুন না কেন, আমি যদি তার বিপরীতে একটা ভালো কথা বলতে পারি, তাহলে আপনার 100টা মিথ্যা কথন বা আমার চরিত্র হননের চেষ্টাটা আমার একটা সত্য কথনের কাছে পরাজিত হবে নিশ্চয়ই। যে আমরা আসলে এতক্ষণ অনেক মনোযোগ দিয়ে আপনার কথাগুলো শুনছিলাম, যে আপনার প্রত্যেকটা কথার মধ্যেই আমরা কিন্তু একজন অন্যরকম তারেক রহমানকে জানার চেষ্টা করেছি এবং জানতেও পেরেছি আমার কাছে মনে হলো। সেক্ষেত্রে আমাদের দর্শকদের পক্ষ থেকে এবং বিশেষ করে আমাদের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আবার কথা হবে কোনো এক সময় ইনশাআল্লাহ। দর্শক, আপনাদেরও ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সেই সাথে আগামী পর্বে দেখা হবে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।